এই মুহূর্তে এই সার্বিক 21শে জুলাই নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলাম। নজরুল বাবু, প্রথমে স্বাগত জানাবো ওঙ্কার বাংলায় আপনাকে, এবং তারপরে আজকের 21শে জুলাইয়ের যে চিত্রটা দেখতে পাচ্ছি, অন্যান্য বছরের তুলনায় এবছরের ছবিটা একেবারে আলাদা। 21শে জুলাই খণ্ড বিভক্ত, কিন্তু সেক্ষেত্রে এক একটি মঞ্চ থেকে এক একজন এক এক রকম বক্তব্য রাখছেন। এক্ষেত্রে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আগামীতে তিনি আবারও ক্ষমতায় আসবেন, সরকারে আসবেন। যেখানে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এত দুর্নীতির প্রসঙ্গ উঠে আসছে, একের পর এক দুর্নীতির বলা যেতে পারে ফাইল খুলছে, সেখানে তিনি দাবি করছেন আগামীতে আবারও সরকারে আসবেন তিনি। এই দাবি কতটা তাৎপর্যপূর্ণ? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা শুধুই কথার কথা। কারণ মমতা ব্যানার্জির দুর্নীতির ব্যাপারে লোক এত বেশি জেনেছে যে মমতা ব্যানার্জির আর সাধারণ মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। কাজেই তার আবার ক্ষমতায় আসার কোনো রকম সম্ভাবনা নেই বলে। একেবারে। সেক্ষেত্রে আরও একটি বিষয় রয়েছে যে এই যে দ্বিধা বিভক্ত, যেখানে 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে কার্যত এত বছর ধরে রাজনীতি হয়েছে, কিন্তু সেই শহীদদের কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টকে কোথাও গিয়ে লুকিয়ে রাখা হলো এত বছর। এক্ষেত্রে কি ধরনের আগামীতে এই বিষয় নিয়ে কি ধরনের দাবি তারা তুলতে পারেন? না, শহীদরা কমিশন যেটা সুপারিশ করেছিল, এই যারা মারা গেছেন তাদের পরিবারকে 25 লক্ষ টাকা এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারকে 5 লক্ষ টাকা, সেইটা তারা আবেদন করতে পারেন। এবং বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন যে তাহলে সেটা মান্যতা দেওয়া হবে। আর শহীদের পরিবারে আমি জানি না এবার কোনো মঞ্চে কেউ গিয়েছেন কিনা, কিন্তু তাদেরকে নিয়ে যে রাজনীতি করা হতো এটা তো তারা তো এবার নিশ্চয় বুঝেছে। বলুন। এক্ষেত্রে আজকে যেটা দেখা গেছে যে মমতাপন্থী তৃণমূলের তরফ থেকে আয়োজিত মঞ্চে 13 জন শহীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, কিন্তু কিছুক্ষণ আগেই আমরা খবরে দেখিয়েছি যে এক শহীদ পরিবারের সদস্য তিনি একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন, কার্যত জুতোর মালা টাঙিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ছবিতে। এবং এই যে বিষয়গুলো কোথাও নিয়ে গিয়ে এই দ্বিধা বিভক্ত যে রাজনীতির যে চিত্রটা এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের জন্য কি ধরনের সমীকরণ আগামীতে তৈরি করতে পারে? যখন যেগুলো ঘটছে, তৃণমূলে ভোটে ক্ষমতায় না আসলো তাদের 80 জন এমএলএ ছিল, কিন্তু মমতা ব্যানার্জি যেহেতু তাদের সকলকেই অপরাধী করেছিলেন, সেই জন্য তাদের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তারা মমতা ব্যানার্জির সঙ্গে এখন আর থাকতে পারছেন না। এটা রাজ্যের সাধারণ মানুষদের পক্ষে খুবই খারাপ উদাহরণ যে সততা নিয়ে রাজনীতি কেউ এখানে করছে না। এইটা বলুন। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম, এবং তিনি কিন্তু তার যে মতামত তিনি ব্যক্ত করলেন যে আজকের এই 21শে জুলাইয়ের দিনে যেখানে দ্বিধা বিভক্ত তৃণমূল, সেখানে তারা নিজেদের মতো করে সভা মঞ্চ থেকে বক্তব্য রেখেছেন। একদিকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21শে জুলাইয়ের শহীদদের পরিবারের প্রতি তিনি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, পাশাপাশি এক হাত নিয়েছেন নতুন সরকারের বিরুদ্ধে। পাশাপাশি ঋতব্রত তৃণমূল যারা ছেড়ে গিয়েছে তাদেরকেও তিনি বলেছেন যে পাশ বালিশ হয়ে থেকে লাভ নেই, সরাসরি বিজেপিতে যোগ দিন। বা বলেছেন কখনো যে এতটাই তারা অর্থলোভী, যে ক্ষমতা লোভী, যে তারা 2 মাসও অপেক্ষা করতে পারলো না, অতএব চোরেরা গেছেন, তিনি খুশি হয়েছেন। অন্যদিকে ঋতব্রত তিনি দাবি করছেন যে কমিশনের রিপোর্ট এতদিন তৃণমূলের তরফ থেকে কেন লুকিয়ে রাখা হলো, তৃণমূলের দলীয় কর্মীরাই এই বিষয়ে জানতে পারলেন না, নেতারা জানতে পারলেন না। এবং পাশাপাশি তিনি যেটা দাবি করেছেন যে তারা যদি বিরোধীদের ক্ষমতায় আসে, অর্থাৎ তারা যদি বিরোধী তৃণমূল হিসেবে তকমা পেয়ে যায়, তাহলে তারা কিন্তু 10,000 টাকা করে দেবে এই শহীদ পরিবারগুলির হাতে। কিন্তু এক্ষেত্রেও প্রশ্ন থাকছে, যেখানে শহীদ পরিবারগুলির মুখ্য দাবি ছিল যে সেদিন কি ঘটেছিল, কারা এই গুলি চালানোর নির্দেশ দিয়েছিল এবং কেন গুলি চালানো হয়েছিল, কি প্রয়োজন ছিল, এই সার্বিক বিষয় নিয়ে
তারা যোগ্য সম্মান চেয়েছেন, কিন্তু সেখানে কোথাও গিয়ে সেই টাকা দেখানোর ক্ষেত্রে কিন্তু এসে দাঁড়িয়ে গেল ঋতব্রত। তৃণমূলের সভামঞ্চ থেকে যে বক্তব্য যে 10,000 টাকা করে মাসিক দেয়া হবে, সেই আবার মাসিক সেই টাকার নিধানে তারা চলে আসছেন। সার্বিকভাবে প্রশ্ন উঠছে যে আদৌ 21শে জুলাইয়ের এই শহীদ সভা আগামী দিনে কতটা গুরুত্ব রাখে এবং কতটা প্রাসঙ্গিকতা ধরে রাখতে পারে।